মাত্র একটা অ্যালগরিদমের মাধ্যমেই কিভাবে 50টি অ্যালগরিদম লেখা যায় সেটা শিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আজকের ক্লাসটি পুরোপুরি দেখো তাহলে তোমরা যে কোনো অ্যালগরিদম লিখতে পারবে, কারণ অ্যালগরিদম লেখার নিয়ম কিন্তু একটাই। যদি তোমরা একটা অ্যালগরিদম লেখা ভালো করে শেখো তাহলে যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য যদি অ্যালগরিদম লিখতে বলে বা সমস্যার জন্য যদি অ্যালগরিদম লিখতে বলে তাহলে কিন্তু ইজিলি লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে প্রায় প্রতি বছরই পরীক্ষাতে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট রাখতে বলে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই অ্যালগরিদমটা একদম ক্লিয়ার করে দেবো, যাতে তোমরা যে কোনো অ্যালগরিদম দিলেই 100% মার্ক কভার করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি কিছু টাইপ লিখে রেখেছি, টাইপ 1, টাইপ 2 এরকম করে টাইপ 6 পর্যন্ত। তো এগুলা দিয়ে আমরা আজকে 50টি অ্যালগরিদমের মতো কভার করে দেব। তো কিভাবে দেখো, এখানে প্রথম যে টাইপটা আছে সেটা একটু বলে দিচ্ছি। যে দেখো আমি লিখেছি এখানে দুটি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে দুটি সংখ্যার যদি যোগ করতে হয়, যে অ্যালগরিদম বিয়োগ করার জন্য সেম একই অ্যালগরিদম, গুণের জন্য সেম, ভাগের জন্য সেম। তো এছাড়াও যে কোনো ধরনের ইকুয়েশনের জন্য আমরা একটা অ্যালগরিদম শিখলেই হয়ে যাবে। এরপর দেখো টাইপ 2 তে আমরা এরকম লিখছি যে সকল ক্ষেত্রফল, যেমন বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এরকম বর্গের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, এরকম যে কোনো ক্ষেত্রফল হোক, তোমরা একটা আজকে অ্যালগরিদম তো শিখলেই পেরে যাবে। আবার দেখো টাইপ 3 তে লিখছি গড়। কোন সংখ্যা যদি গড় বের করতে বলে, যদি দুইটা সংখ্যা হোক, পাঁচটা সংখ্যা হোক, যে সংখ্যাই হোক না কেন, তোমরা সেই গড় বের করতেও পারবে একটা অ্যালগরিদম দিয়েই। আবার দেখো টাইপ 4 এ আমরা লিখছি সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্সন। তো তোমাদের যদি পরীক্ষাতে আসে সেলসিয়াস থেকে ফারেনহাইট করো বা ফারেনহাইট থেকে সেলসিয়াস করো, তাহলে দুইটাই তোমরা করতে পারবে জাস্ট একটা অ্যালগরিদম শিখলেই। এরকম ভাবে দেখো জড় বেজোড় সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, যেটাই হোক জাস্ট একটা অ্যালগরিদম তোমাদেরকে আজকে শিখিয়ে দিব, তোমরা সেটা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালগরিদম আগে কি এটা আমাদের জানতে হবে, তাই না? তো অ্যালগরিদম হচ্ছে কোন একটা সমস্যার সমাধানের জন্য স্টেপ বাই স্টেপ প্রসিডিউর, মানে ধাপে ধাপে একটা সমস্যার সমাধানের কি প্রসেস। তো আমরা দেখো ধাপ ওয়াইজ কিছু প্রসেস লিখবো যার মাধ্যমে একটা সমস্যা সমাধান হবে। তো সমস্যা আসলে কি? সমস্যা বলতে এখানে বোঝানো হয় যে কোনো একটা কাজ করা, যে যোগ করব, যোগটা একটা প্রবলেম, এটা আমাদের সমাধান করতে হবে, তো এটাকে বলা হয় সমস্যা। একটা যোগ করতে যে প্রসেসগুলো আমরা ফলো করব সেটাকে আমরা বলবো অ্যালগরিদম। ওকে, তো আমরা প্রথমেই একটা অ্যালগরিদম লিখবো, সেটা হচ্ছে দুইটা সংখ্যার যোগের জন্য। একটা যোগের জন্য অ্যালগরিদম লেখার জন্য, সেটা যোগ হোক বিয়োগ হোক বা যে কোনো কিছু হোক, প্রথম কাজ হচ্ছে শুরু করা। প্রথম কাজ কি? শুরু করা। তো তোমরা এখানে লিখবে 1 নম্বর যে ধাপ 1। ওকে, এখানে তোমরা এক না লিখে লেখো ধাপ 1, 1 নম্বর ধাপ। ক্লিয়ার? ধাপ 1 লিখবে কি? শুরু করি। সবাই এটা লিখবে। জাস্ট যে কোনো অ্যালগরিদম দিক, যে কোনো অ্যালগরিদম, শুধু এগুলা হবে এমন না, তোমাদের যে কোনো অ্যালগরিদম আসুক লিখবেন শুরু করি, প্রথম ধাপ, একটা স্টেপ শেষ। ওকে, এরপরে ধাপ 2 তে হবে ইনপুট নেওয়ার কাজ হবে। যদি কোনো সংখ্যা ইনপুট নিয়ে কাজ করতে বলে যে দুইটা সংখ্যার গড় বের করো, এই দুটো সংখ্যা আমরা কই থেকে নিব? এটাতে ইনপুট নিতে হবে, কিবোর্ড থেকে বা কোনোভাবে ইনপুট নিতে হবে। তো এই জন্য ধাপ 1 এ শুরু করার পরেই আমাদের কাজ হবে ইনপুট নেওয়া। এখানে যতগুলো প্রোগ্রাম আছে বা যতগুলো সমস্যা তোমাদের আসুক পরীক্ষায়, সব সমস্যার জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে ইনপুট নেওয়া। তো তোমরা বলবে ইনপুট নেই। তাহলে ইনপুট কি নিবা সেটা বলে দিবা, যে দুটা সংখ্যা যেহেতু যোগ বের করবো, তো আমরা এখানে লিখে দেব দুটি সংখ্যার ইনপুট নেই, দুইটি সংখ্যা ইনপুট নেই। হয়ে গেল ধাপ 2। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আপনি যেভাবে লিখছেন আমাদেরকেও সেভাবে লিখতে হবে? না, সেভাবে লেখা লাগবে না। তোমাদেরকে জাস্ট একটা সমস্যার সমাধানের জন্য একটা প্রসেস লিখে দিতে হবে, তোমাদের মতো করে লিখবে, কিন্তু একটার পর একটা লাগবে। যে তুমি যদি প্রথমে আউটপুট দেখাই দাও ইনপুট নেওয়ার আগে, তাহলে কিন্তু ভুল হবে। তার মানে এমন ভাবে লিখবে যাতে একটার পর একটা প্রসেস হয়, কোনো একটা এমন না হয় যে পরেরটা আগে চলে গেছে বা আগেরটা পরে চলে গেছে। এখানে শব্দ যদি তুমি দুইয়ের জায়গায় এখানে দুইটি, শুধু এরকম দিতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে ধাপ 2 থাকবে ইনপুট নেওয়ার জন্য, সেটা তোমরা বাংলায়ও লিখতে পারো, ইংরেজিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো ধাপ 3, যদি ইনপুট নেওয়া শেষ। আচ্ছা, ইনপুট নেওয়ার পরে আমরা কি কাজ করব? ইনপুট নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই দুটো সংখ্যা যোগ করা। ইনপুট নেওয়া যেহেতু শেষ, এখন যোগ করে আউটপুটটা দেখাই দেয়া। তো এই যোগ করার জন্য আমাদের এখানে বলে দিতে হবে যে দুইটা সংখ্যা যোগ করি, দুইটি সংখ্যা যোগ করি। আচ্ছা, যোগ করে লিখলাম, তাহলে যোগ করা যেহেতু শেষ, এখন যোগ করার পরে আমাদের কাজ কি? যোগ করার পরে হচ্ছে এই কাজটা হচ্ছে ধাপ 4। ধাপ 4 এর কাজ হচ্ছে
এখানে যে যোগফলটা পাইলাম, যোগ করার পরে কি হবে, যোগফল পাবো না, সেই যোগফলটা এখানে শো করব, যোগফলটা প্রদর্শন করি বা আউটপুট দেখাই। তাহলে কি হবে, যোগফল প্রদর্শন করার পরে কি আর কোনো কাজ আছে? আছে, আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে ধাপ 5 শেষ করি। তার মানে যেহেতু আমাদের যোগফল প্রদর্শন শেষ, তারপর তার কাজ নেই, যোগফল আমি করে শেষ করে ফেলেছি, তখন আমরা শেষ করে দিব লাস্ট স্টেজে। তো এটা হচ্ছে একটা বেসিক জিনিস, একটা বেসিক অ্যালগরিদম। তো অ্যালগরিদমের আসলে কাজ কি? অ্যালগরিদমের কাজ হচ্ছে যে, মনে করো আমি একটা প্রবলেম সলভ করব। মনে করো তুমি ঢাকা যাবে, তোমাদের বাড়ি মনে করো ধরো যে তোমাদের বাড়ি দিনাজপুর, তো দিনাজপুর থেকে কিভাবে ঢাকা যাবে? তুমি মনে করো কখনো ঢাকা যাওনি, তো তোমাকে তো জানতে হবে যে কিভাবে কিভাবে আমি ঢাকা যেতে পারবো। তারপরে কেউ একজন তোমাকে বলে দিতে হবে প্রসেসটা, যে তুমি প্রথম দিনাজপুর কাউন্টারে যাবে, ওখান থেকে একটা টিকিট নিবে, টিকিট নেওয়ার পর তোমার বাসে উঠবে, বাসে ওঠার পরে ঢাকা গাবতলী আসবে, গাবতলী আসলে তারপর সেখান থেকে একটা অ্যাড্রেস দিয়ে তুমি সেখানে যাইতে পারবে। এইটা একটা কাজ। তো এই কাজটাতে একটা সমাধানের জন্য একটা প্রসেস তুমি ফলো করলে, সেই প্রসেসটা তুমি কই পাবে? কেউ একজন বলে দিবে, সেই বলে দেওয়াটাই হচ্ছে এরকম একটা অ্যালগরিদম, যেটা দেখে যে কেউ একটা প্রবলেম সলভ করতে পারবে। তার মানে একটা অ্যালগরিদম হচ্ছে একটা সমস্যা সমাধানের জন্য কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস, যার মাধ্যমে সমস্যাটা সমাধান হয়। তাহলে এটা দিয়ে কি একটা সমস্যার সমাধান হবে এই যে যোগের জন্য? হ্যাঁ হবে। প্রথম শুরু করলে, তারপরে সংখ্যা ইনপুট নিলে, তারপর যোগ করলে, যোগফল প্রদর্শন করলে, তারপর আউটপুট দেখাই দিয়ে শেষ করে দিলে। তার মানে কি, এটা দেখে একজন কিন্তু কাজটা করতে পারবে। একটা কম্পিউটার নিবে একজন, নিয়ে সে কি করবে, শুরু করবে কাজ করা। তো দুটো সংখ্যা ইনপুট নিবে, ইনপুট নেওয়ার পর যোগ করবে, যোগ করার পর সে যোগফলটা প্রদর্শন করবে, করে শেষ করে দিবে। তাহলে কি হয়ে গেল, একটা অ্যালগরিদম শেষ হয়ে গেল। এটা দেখে যে কেউ একটা প্রোগ্রাম লিখতে পারবে। তো এটাকে সুন্দরভাবে লেখা যায়, তো আমি একটু সুন্দরভাবে লিখি। দেখো এখানে দুটি সংখ্যা ইনপুট নিতে বলছি না, এটা লিখলেও হইতো, কিন্তু এখানে একটু তোমাদের একটু বুদ্ধিকে লিখতে হবে। সেটা হচ্ছে, ধরো দুটা সংখ্যা হচ্ছে এ এবং বি, তো তোমরা বলে দিবে যে দুটি সংখ্যা এ এবং বি ইনপুট নেই। তোমরা জাস্ট এইটা একটু ভালো করে বুঝো, তাহলে ভালো করে বুঝলে অন্যগুলা একদম সহজ হয়ে যাবে, সেগুলো খালি দেখলেই হয়ে যাবে। ইনপুট নেই, ওকে। তো আমরা দুটোর সঙ্গে ইনপুট নিলাম, সেই দুটোর সংখ্যা কি কি, এ এবং বি। আচ্ছা, এবার দুটোর সংখ্যা যোগ করছি না, এখানে আমরা বললাম দুটোর সংখ্যা যোগের সময় যে যোগ করে, আচ্ছা লিখি এখানে, দুটি সংখ্যা যোগ করে সাম ভেরিয়েবলে রাখি, সাম ভেরিয়েবলে রাখি। তো সাম ইকুয়াল ইকুয়াল তাহলে কি হবে, এ প্লাস বি। ওকে, তো সংখ্যা যোগ করে সামের ভিতরে রাখি। এরপরে কি হলো, যোগফলটা প্রদর্শন করি, অর্থাৎ সামটা প্রদর্শন করি। তখন তোমার কি লিখবে, এখানে লিখবে যোগফল সাম কি করব, প্রদর্শন করবে, যে প্রদর্শন করি। আচ্ছা, যেহেতু প্রদর্শন করা শেষ, মানে প্রদর্শন মানে আউটপুট, প্রদর্শন মানে কি, আউটপুট শো করি। ক্লিয়ার? তারপরে শেষ করলাম। তাহলে কি, এর যোগ করার জন্য আমরা অ্যালগরিদম লিখলেই কি হয়ে গেল, আমাদের কাজটা শেষ। তো তোমরা যদি পরীক্ষায় যোগের জন্য একটা অ্যালগরিদম লিখতে বলে, যা সেরকম শুরু করে লিখবে, দুই সংখ্যা এ এবং বি নেই লিখবে, নেওয়ার পরে এবং তোমরা সাথে সাথে একটা ডিক্লেয়ার করে লিখতে পারো যে দুই সংখ্যার যোগ করে যোগফল রাখার জন্য একটা ভেরিয়েবল সাম নেই, সেই সামের ভিতরে তোমরা এটা রাখতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই সেম অ্যালগরিদম দিয়ে আমরা বিয়োগ করব, তাই না? বিয়োগ করবো কিভাবে, জাস্ট দেখো এখানে শুরু করা থাকবে, দুই সংখ্যার ইনপুট নিয়ে থাকবে, যত বিয়োগ করবো দুটি সংখ্যা, তারপরে এই যে এখানে লিখছে না দুটি সংখ্যা যোগ করিয়ে সামের ভিতরে রাখি, এখানে একটু চেঞ্জ করতে হবে। তোমাদের লিখতে হবে দুটি সংখ্যা বিয়োগ করে সংখ্যার বিয়োগ করি, মনে করো বিয়োগ করি। কিভাবে করব, এখানে লিখলাম যে বিয়োগের ইংরেজি হচ্ছে মনে করো সাবট্রাক্ট, তো সাব ইকুয়াল ইকুয়াল এ মাইনাস বি। ওকে, তাহলে সাব ইকুয়াল ইকুয়াল এ মাইনাস বি। তো আমরা এখানে এটা না লিখেও এখানে জাস্ট এটুকু লিখলেও হবে, যে সাব ইকুয়াল ইকুয়াল এ মাইনাস বি। এরপরে আমরা এখানে সামের জায়গায় কি লিখবো, সাবটা প্রিন্ট করি, অর্থাৎ এই যে এখানে লিখবো বিয়োগফল, বিয়োগফল সাবট্রাক্ট যে ভ্যালুটা ছিল এটা প্রিন্ট করে দেবো। তাহলে কি হয়ে যাবে, আমাদের কাজ শেষ। ক্লিয়ার? একইভাবে তোমরা কিন্তু গুণও করতে পারো। গুণ তোমরা লিখবে, শুরু করি দুই সংখ্যা এ এবং বি ইনপুট নেই, তারপরে এখানে তোমরা লিখলে গুণ করি, দুটি সংখ্যা গুণ করি। ওকে, গুণ করি, গুণ করে কিসের ভিতরে রাখবে, একটা ভেরিয়েবল নিবে মাল্টিপল। এই যে মাল্টিপল মানে কি, মাল্টিপ্লিকেশন মানে গুণ, তো আমরা লিখলাম মাল্ট একটা ভেরিয়েবল, এর ভিতরে এই যে এ ইন্টু বি করবো, এ গুণ বি। তো এ গুণ বি করে মাল্টিপ্লাই দিলাম,
এবার এখানে আমরা বিয়োগফলের জায়গায় লিখে দেব কি গুণফল, গুণফল এখানে লিখবো কি মাল্টি, যে মাল যে ভেরিয়েবল এটা প্রদর্শন করি, তারপরে কি শেষ। একইভাবে ভাগটা এখানে তোমরা জাস্ট এ ভাগ বি দিলেই হয়ে যাবে, এখানে তোমরা ভাগের ইংরেজি ডিভাইড দিলে এখানে ডিভাইড দিলে হয়ে গেল। আচ্ছা, তার মানে আমরা প্রথমটা শেষ টাইপ 1। এরকম তোমরা 10টা 20টা প্রোগ্রামের জন্য এরকম অ্যালগরিদম লিখতে পারো। আচ্ছা, এরপর দেখো তো টাইপ 2 তে কি আছে, সকল ক্ষেত্রফল আয়তন বের করো। সকল ক্ষেত্রফলের জন্য একটা জিনিস তোমাদের আমি শিখিয়ে দেবো, যে এখানে দেখো একই জিনিস, মনে করো যে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র তোমাদের জানতে হবে, কিন্তু সূত্র তো সবাই জানো যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা যদি জানো তাহলে ত্রিভুজের জন্য কিন্তু ক্ষেত্রফল বের করার জন্য তোমাদের অ্যালগরিদম লেখা কোনো ব্যাপার না। অ্যালগরিদম লেখার সময় জাস্ট তোমাদের কি করতে হবে, ভূমি একটা ভেরিয়েবল, উচ্চতা একটা ভেরিয়েবল, এই দুটাকে তোমাদের ইনপুট নিতে হবে। আচ্ছা, তো তোমরা এখানে নিবে কি, যে দুটি এখানে তোমরা লিখে দিবে এরকম, যে ভূমি আর উচ্চতা ইনপুট নেই, ভূমি উচ্চতা ইনপুট নেই। আচ্ছা, নেওয়া শেষ ভূমি উচ্চতা। এবার তোমাদের কাজকে দুটি সংখ্যা গুণ করি, এখানে কি লিখবো এখন আমরা ক্ষেত্রফল বের করি। তো ক্ষেত্রফলের ইংরেজি কি এরিয়া, এরিয়া ইকুয়াল কি হাফ ইন্টু ভূমি গুণ কি উচ্চতা, এই সূত্রটা এখানে লিখে দিলাম, শেষ। এরপরে আমরা এখানে লিখবো কি, যে এরিয়া প্রদর্শন করি, ক্ষেত্রফল, এরিয়া ইংরেজি কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল এরিয়া প্রদর্শন করি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, জাস্ট ভূমি গুণ উচ্চতা আমরা কি করলাম, ইনপুট নিলাম, শুরু করার পরে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এটা সূত্র লিখে এটার ভিতর দিয়ে দিলাম, এরপরে ক্ষেত্রফলটা প্রদর্শন করে দিলাম। তারপরে কি আর কোনো কাজ আছে নেই। দেখো জাস্ট এটা দিয়ে বাদ বাকি সব হয়ে যাবে। কিভাবে হবে দেখো, বর্গের ক্ষেত্রফল, এখানে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দুইটা জিনিস ইনপুট নিতে হবে না, এখানে তোমরা ইনপুট নিবে দৈর্ঘ্য আর প্রস্থ, আর এরিয়ার ভিতরে যে হাফ বাদ দিয়ে দৈর্ঘ্য প্রস্থ দিলে কিন্তু এরিয়াটা পেয়ে যাব, তারপর এরিয়াটা প্রিন্ট করে দিবে, হয়ে গেল না। জাস্ট এখানে ভূমির জায়গায় কি নিবে দৈর্ঘ্য, উচ্চতার জায়গায় নিবে প্রস্থ। ওকে, আর ক্ষেত্রফল তো সেম, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরপর দেখো রম্বসের ক্ষেত্রফল যদি বের করতে বলে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু কোণদ্বয়ের গুণফল, কোণদ্বয়ের গুণফল। তো কোণ কয়টা, দুইটা না, কোণ দুইটা, তো তখন এই যে ভূমির জায়গায় লিখবে দুটি কর্ণ ইনপুট নেই, কর্ণ দ্বয় ইনপুট নেই, ইনপুট নেই লেখাই আছে। এবার তোমরা এই সূত্রে এই যে এরিয়া জায়গায় লিখবে হাফ ইন্টু কোণ দ্বয়ের গুণফল, তাহলে তো হয়ে গেল। তারপর নিচে লিখবে ক্ষেত্রফল, এরিয়াটা প্রিন্ট করি, একই জিনিস। আচ্ছা, তো আমরা আবার দেখি পরেরটা। এবার দেখো সেম জিনিস সামুদ্রিকের জন্য, সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি ভূমি গুণ উচ্চতা অনলি, তাই না। তো তোমরা যা সেখানে ভূমি আর উচ্চতা ইনপুট নিয়ে নিবে, ভূমি গুণ আর উচ্চতা নিয়ে নিলাম। আর এরপরে কি করব, ক্ষেত্রফলের সূত্র এরিয়া ইকুয়াল ইকুয়াল ভূমি গুণ উচ্চতা, তাহলে কি হলো ক্ষেত্রফল পেয়ে গেলাম, প্রিন্ট করে দিলাম। তার মানে কি আমার সামুদ্রিক ক্ষেত্রফল হয়ে গেল। এরপর দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্র কি জাস্ট তোমার সূত্র জানলেই হয়ে যাবে, √3/4a²। এই সূত্রটা জাস্ট এখানে বসাই দাও, এই ভূমি আর উচ্চতা এখানে √3/4 ইন্টু a গুণ a। তোমরা একটা জিনিস খেয়াল করো যে a গুণ a লিখছি, সি প্রোগ্রামে কিন্তু a² এভাবে লেখা যায় না, সে লিখতে হয় a গুণ a। ক্লিয়ার, এজন্য আমরা a গুণ a লিখলাম। তো এখানে এটা কি করতে হবে, ইনপুট নিতে হবে না, তো আমরা এখানে শুধুমাত্র একটা ইনপুট নেব, সেটা হচ্ছে a। তো এখানে তোমরা লিখবে যে বাহু a ইনপুট নেই, হয়ে গেল। জাস্ট তোমাদের বুঝিয়ে দিতে হবে যে কি করতে হবে, তাহলে কিন্তু অ্যালগরিদম হয়ে যাবে। তো একইভাবে তোমরা ঘনকের জন্য সূত্র আছে, যে বাহু এই যে এ কিউ, ঘনকের ক্ষেত্রে আয়তন, তাই না। আচ্ছা, গোলকের আয়তন আছে 4/3 পাই আর কিউ, তাই না, সূত্র বসাই দিলেই হয়ে যাবে। তখন জাস্ট তোমাদের ইনপুট নিতে হবে কি, যে আর ব্যাসার্ধ ইনপুট নিতে হবে। একইভাবে তোমরা কি নিবে বৃত্তের জন্য, যদি বলে বৃত্তের ক্ষেত্রফল বের করো, তাহলে বৃত্তের সময় কি হবে, এরকম চিত্র আঁকাইতে বললো যে এটা ক্ষেত্রফলের জন্য একটা অ্যালগরিদম লেখো, কি করবে তখন, এটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তার মানে পাই তো আমরা জানি, পাই এর মান 3.1416, আর এর মান আমরা কিভাবে বের করবো, আর এর মান দেওয়া থাকবে, মনে করো 5 বা 6, এটা ইনপুট দিবে তোমরা। তো এখানে আমরা সেটা লিখি যে ব্যাসার্ধ এর জায়গায় লিখবো আর, ইনপুট নেই। নেওয়ার পরে এই যে এরিয়া জায়গায় আমরা লিখবো কি এরিয়া ইকুয়াল ইকুয়াল এই যে এটা পাই আর স্কয়ার, তাহলে পাই গুণ
আর গুণ আর। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের এরিয়াটা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম আরো অনেক ধরনের ক্ষেত্রফল আছে। যেমন হচ্ছে আয়তাকার ঘনবস্তুর তোমাদের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার সূত্র হতে পারে, বা কণিকের ক্ষেত্রফল বের করতে বলতে পারে। তার মানে যে কোনো ধরনের ক্ষেত্রফল দিক না কেন, তোমরা জাস্ট একটা মাত্র অ্যালগরিদম দিয়েই সেটা কি করতে পারবে, লিখে দিতে পারবে। একটা অ্যালগরিদম দিয়ে সেটা লিখে দিতে পারবে। তবে শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সকল টাইপ 2 ও শিখে ফেললাম। ওকে, আচ্ছা এবার দেখো টাইপ 3। আমরা গড়, দুটি সংখ্যার মধ্যে গড় বের করবে। তাহলে প্রথম কাজ হবে কি, যে দুইটা সংখ্যা এ এবং বি ইনপুট নেই, যেখানে তোমরা লিখে দিবে যে দুটি সংখ্যা এ এবং বি ইনপুট নেই, নিলাম। ঠিক আছে, নেই। আচ্ছা এবার এই এ আর বি ইনপুট নেওয়ার পরে আমাদের গড়ের যে ইংরেজি সেটা হচ্ছে এভারেজ, তাই না? এভারেজ, এভারেজ ইকুয়াল এ যোগ বি, দুইটা সংখ্যা যেহেতু বাই 2। তাহলে কি হয়ে গেল, এভারেজ পেয়ে গেলাম। এই এভারেজটা এখানে প্রিন্ট করে দিতে হবে, যে এভারেজ অর্থাৎ গড়, এভারেজটা প্রিন্ট করি, এভারেজ প্রদর্শন করি। তাহলে কি আমাদের এই এভারেজটাও শিখে ফেললাম। এরকম ভাবে যদি 10টা সংখ্যার গড় বের করতে বলে, তাহলে তোমরা কি করবে, 10টা সংখ্যা যোগ বাই 10 আর সেটা প্রদর্শন করে দিবে, তাহলেই গড় বের করা হয়ে যাবে। আচ্ছা একইভাবে দেখো 4 নম্বরে সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস। জাস্ট তোমরা একটা সূত্র জানো তাহলে হয়ে যাবে। সেটা কি, যে আমরা জানি সেলসিয়াস ইকুয়াল ইকুয়াল এফ মাইনাস ফারেনহাইট মাইনাস 32 বাই কত, 9/5, তাই না? এরকম একটা সূত্র আছে না? তো এই সূত্রটা দিয়েই কিন্তু তোমরা জাস্ট সেলসিয়াসের জন্য ফারেনহাইটে ইনপুট নিবে এফ। তো তোমরা এখানে লিখবে যে ফারেনহাইট, ফারেনহাইট এফ ইনপুট নেই, এফ এফ যদি ইনপুট নাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের একটা ভেরিয়েবল জানলেই হয়ে যাচ্ছে। তারপরে তোমরা এই সূত্রটা এখানে লিখে দিবে যে সেলসিয়াস টি ইকুয়াল ইকুয়াল এফ মাইনাস 32 গুণ 9 ভাগ হচ্ছে 5। তাহলে কি হয়ে গেল, আমরা সেলসিয়াসটা পেয়ে যাব। তারপরে এই সেলসিয়াসটা এখানে প্রদর্শন করি, এখানে লিখবে সেলসিয়াস, এই যে সিটা প্রদর্শন করি। তাহলে কি হয়ে গেল, আমাদের সেলসিয়াস পাওয়ার জন্য অ্যালগরিদম লেখা শেষ। একইভাবে তোমরা যদি ফাইনাইটের জন্য চাও, এই ফাইনাইট ইকুয়াল ইকুয়াল 5c/9, সাথে সাথে কি হবে, এটা এখানে একটু যোগ হয়ে যাবে। এই সূত্রটা যদি এখানে বসাই দাও তাহলে কি হয়ে যাবে, ফাইনাইটও পেয়ে যাবে। সে সময় তোমরা কি ইনপুট নিবে, যে সিটা ইনপুট নিবে। ওকে, তার মানে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। একইভাবে জাস্ট এটা তোমরা একটু বানায় এখানে বসাই দিবে। এরপরে দেখো জোড় বেজোড় বের করি। তো একটা সংখ্যা ইনপুট নিয়ে তোমাদের বলতে হবে যে সেই সংখ্যাটা জোড় না বেজোড়। তো এই জন্য তোমাদের বেশি কাজের দরকার নেই, সেম জিনিস এখানে শুরু করি থাকবে, শেষ করি থাকবে। এবার একটা সংখ্যার জোড় বেজোড় বের করবো আমরা। এবার বলবো যে সংখ্যা ধরলাম সেটা এ, এ ইনপুট নেই, একইভাবে ইনপুট নেই, সংখ্যা এ ইনপুট নেই। তো ইনপুট নেওয়ার পরে কাজ কি, আমাদের চেক করতে হবে যে এই এ সংখ্যাটা জোড় না বেজোড়। এটা চেক করার জন্য আমরা বলবো যদি এ মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0 হয়, তাহলে কি প্রিন্ট করব, তাহলে আমরা এই যে 4 নম্বর ধাপে যাব, 4 নম্বর ধাপে যাই, 4 নম্বর ধাপে যাব। আর যদি 1 হয় তাহলে 5 নম্বর ধাপে যাব, 5 নম্বর ধাপে যাব। ওকে, আচ্ছা এই যে এ মডুলাস 2 মানে কি, মডুলাস মানে ভাগ শেষ বের করার জন্য। তো কোন একটা সংখ্যাকে যদি 2 দিয়ে মডুলাস করে 0 হয়, সেটাকে কি বলা হয়, জোড় সংখ্যা। সেটা কেমন, দেখো 4 মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল কত হয়, 0 হয়। মানে 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 0 হয়। আচ্ছা সি প্রোগ্রামিং এ এই পার্সেন্টকে বলা হয় মডুলাস। তো কোন একটা সংখ্যা 5 কে যদি 2 দিয়ে ভাগ করে আমরা ভাগশেষ কি পাবো, 1 পাবো। তো কোন একটা সংখ্যার ভাগশেষ 1 হলে সেটাকে কি বলে, বিজোড় সংখ্যা, আর 0 হলে সেটা জোড় সংখ্যা। তো এখানে a মডুলাস 2 ইকুয়াল 0 হলে এটা কি সংখ্যা হবে, জোড় সংখ্যা। তো আমরা জোড় সংখ্যা হলে বললাম যে 4 নম্বর ধাপে যাব। তাহলে 4 নম্বর ধাপে বলবো জোড় প্রদর্শন করি, জোড় প্রদর্শন করে দেব। আর যদি 0 না হয়, হয় যদি 1, তাহলে এটা কি হয়, বেজোড় সংখ্যা। তাহলে বলছে আমরা 5 নম্বর ধাপে যাব। তো এখানে আরেকটা ধাপ আছে 5, এখানে বলবো যে বেজোড় প্রিন্ট করি, বেজোড় প্রদর্শন করি। আচ্ছা তারপরে ধাপে হচ্ছে একটা ধাপ বাড়লো, ধাপ 6,
এটা হচ্ছে শেষ করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তুমি সেটা একটু ক্লিয়ার করে দিই। যেখানে আমি লিখে রাখছি 4 নম্বর ধাপে যাব, মানে কি যে যদি এই সূত্রটা মানে তাহলে 4 নম্বর ধাপে গিয়ে আমরা জোর প্রদর্শন করে দিব, আর যদি না মানে তাহলে যদি এক হয়, এই মৌলাসটা যদি এক হয় তাহলে আমরা 5 নম্বর ধাপে গিয়ে বলবো বেজোড় প্রদর্শন করি। এই মূলত কাজ, তারপরে কি শেষ করে দিই। তো জোর বেজোড় করার জন্য কিন্তু জাস্ট এটা যদি তুমি লিখে দাও তাহলেই হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো টাইপ 6 এ আছে ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা। আচ্ছা ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা এটা বলবো কেমনে? এটা বোঝার নিয়ম হচ্ছে কোন একটা সংখ্যা যদি 0 এর বড় হয় বা সমান হয় সেটাকে আমরা ধনাত্মক বলি, আর 0 এর যদি কম হয় মাইনাস সংখ্যা হয় সেটাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি। তো আমরা জাস্ট এখানে একই কাজ, জাস্ট এখানে আমরা একটু বলবো যে যদি এই এটা ইনপুট নেওয়ার পরে সংখ্যাটা যদি 0 এর বড় বা সমান হয় তাহলে 4 নম্বর ধাপে যাব, আর যদি 0 এর ছোট হয় মানে এই a ইজ লেস দ্যান ইকুয়াল যদি 0 হয় মানে 0 এর ছোট হয় তাহলে আমরা বলবো সেটা 5 নম্বর ধাপে যাব। এটা বলার দরকার নেই, আমরা তো বলে দিছি এখানে যদি বড় বা সমান হয় তাহলে যাব 4 নম্বর ধাপে, আর না হলে এখানে লিখে দিলাম না হলে যাব হচ্ছে 5 নম্বর ধাপে। আচ্ছা 4 নম্বর ধাপে যে কি বলবো যে 0 এর বড় যেহেতু তাহলে কি হবে ধনাত্মক, আর যদি 0 এর বড় না হয় ছোট তখন যাবে 5 নম্বর ধাপে, তার মানে এই যে 5 নম্বর ধাপে এখানে বলবো ঋণাত্মক। তাহলে কি হবে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জাস্ট খেয়াল করো যে আমরা একটা অ্যালগরিদমে দিয়েই জাস্ট দেখো দুইটা ধাপ একই রকম লিখছি, আর মাঝে জাস্ট একটু চেঞ্জ করেই আমরা সকল ধরনের অ্যালগরিদম লিখতে পারতেছি। তো তোমরা যদি এরকম একটা অ্যালগরিদম ভালো করে বুঝে থাকো তাহলে পরীক্ষাতে যে ধরনের অ্যালগরিদম আসুক না কেন তোমরা জাস্ট এরকম শুরু করে শেষ করে মাঝে একটু লিখতে পারলেই জাস্ট ফুল মার্কটা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা রিপ্লাই করার চেষ্টা করবো। আর আজকের ক্লাস ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।